তখনও জয় বাংলা স্লোগান দিতে দিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিরোধ করছে, যখন প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগের কর্মীর শিক্ষার অধিকারের ব্যাপারে সোচ্চার হচ্ছে। এবং বাংলাদেশ, আপনি জানেন যে একটি দখলদার বাহিনী যখন ক্ষমতা দখল করে এবং রাষ্ট্রীয় নির্মম নির্যাতন দমনের যন্ত্র যখন গোটা দেশব্যাপী বিস্তৃত করে, তো আন্দোলনের একটি ধাপ রয়েছে, আন্দোলনের একটি কৌশল রয়েছে। আপনারা কি ঢাকার রাজপথে প্রকাশ্যে নামতে পারবেন এই মুহূর্তে? আপনারা কি তৈরি? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কিন্তু লড়াইয়ের মধ্যেই রয়েছে, মিছিল করছে, ঢাকার রাজপথেও ছাত্রলীগের কর্মীরা কিন্তু মিছিল করছে, সংগঠিত করছে, জনগণের কাছে যাচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রেই তারা ভূমিকা পালন করছে। এবং যে এটি মূলত আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে জনগণের যে সেন্টিমেন্ট রয়েছে, সেই সেন্টিমেন্টের আলোকেই বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু একটি বৃহত্তর ছাত্র গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, যেটির মাধ্যমে আমরা বাংলাদেশে আবার গণতান্ত্রিক ব্যবস্থাটি পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। যে ছাত্র নেতারা একদিন গণ অভ্যুত্থানের সূচনা করেছিল, বাংলাদেশের গদি টলিয়ে দিয়েছিল শেখ হাসিনার, আপনারা কি সেই উল্টো কাজটা করতে সক্ষম হবেন বলে মনে করেন? আপনাদের এনার্জিটা কোথা থেকে আসবে? আপনাদের রসদ কোথা থেকে আসবে? দেখুন, বাংলাদেশের জনগণের যে বিশ্বাস প্রত্যয় রয়েছে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে ঘিরে, সেটি আমাদের রসদ। এবং এই বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে, ছাত্র সমাজের সঙ্গে আমাদের যে নিবিড় আত্মিক বন্ধন রয়েছে, সেটি আমাদের সবচেয়ে বড় শক্তি। এবং গণতন্ত্রের প্রতি আমাদের মোহাম্মদ ইউনূসের হাতে তো পুলিশ রয়েছে, মিলিটারি রয়েছে, ছাত্ররা তো হাতে খাতা পেন ছাড়া আর কিছু স্বাভাবিকভাবেই থাকে না। লড়বেন কি করে দলের বিরুদ্ধে? শুধু খাতা পেন দিয়ে কি আর লড়া যায়? একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এদের পরাজয় নিশ্চিত করা সম্ভব বলে আমরা মনে করি। কারণ এটি কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন একটি সরকার, যেহেতু এতে জনগণের কোনো ম্যান্ডেট নেই, কোনো কাঠামো নেই, এবং গোটা বাংলাদেশের মানুষ, এটি আমি তো বৃহত্তর অর্থে মনে করি যে আমাদের সিভিল সোসাইটির মধ্যেও তারা আজকে যে ধরনের হতাশা প্রকাশ পাচ্ছে গভর্নমেন্টের বিষয়ে, প্রত্যেকটি ক্ষেত্রেই যে ধরনের নিয়মহীনতা প্রতিষ্ঠিত হচ্ছে, তো বাংলাদেশের সমস্ত স্তরের জনগণ তার রাজনৈতিক মতামত হয়তো অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষে নাও হতে পারে, কিন্তু এই সরকারের বিরুদ্ধে একটি কিন্তু বৃহত্তর ঐক্য করে উঠছে। তো আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের এই ঐক্যকে আরো দৃঢ় করা এবং সেটির মাধ্যমে এই সরকারের পতনের একটি রূপরেখা নিশ্চিত করা। ঠিক। দলনেত্রী যে নির্দেশ দিচ্ছেন যে ঢাকার রাজপথে সকলকে নামতে হবে, সকলকে তৈরি থাকতে হবে, বিভিন্ন জায়গায় জায়গায় আন্দোলন প্রতিরোধ কর্মসূচি গড়ে তুলতে হবে, আমরা সেই অডিও বার্তা আমরাও শুনেছি, সবাই শুনেছে, আপনি তো জানেনই। আপনারা এবার কিভাবে রেডি হচ্ছেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে? আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে বাংলাদেশের জনগণই একটি ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার অসাধারণ একটি প্রত্যাবর্তন নিশ্চিত করবে এবং গণতান্ত্রিক পথে বাংলাদেশের বিনির্মাণের পথ থেকে। কিন্তু এই গণতন্ত্রটা ফেরাবেন কি করে? যে ঘটনা আমরা 16ই ডিসেম্বর দেখেছি, যে বিজয় উৎসব হলো না, করতে দেওয়া হলো না, পাকিস্তান থেকে আইএসআই এর অফিসাররা আসছে, আপনারা ঠেকাবেন কি করে সেটা? ছাত্ররা সেটা আটকাবে কি করে? এটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই করতে হবে এবং আমরা সেই গণতান্ত্রিক আন্দোলনের রূপরেখা তৈরি করা, শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, জনগণকে সম্পৃক্ত করা, জনগণের যেসব সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো তুলে ধরা, নানামুখী প্রতিবাদ প্রতিরোধটি অব্যাহত রাখা, এবং এটির মাধ্যমে কিন্তু ধাপে ধাপে একটি চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি। কিভাবে আপনাদের আন্দোলনের অভিমুখটা কোন দিক থেকে শুরু হবে? দেখুন, আন্দোলন কিন্তু চলমান রয়েছে। আপনি এমন নয় যে আন্দোলন আকাশ থেকে কখনো মাটিতে নেমে আসবে, বিষয়টি তেমন নয়। আন্দোলন জনগণের মধ্য থেকেই গড়ে ওঠে। কিন্তু আপনি, আপনার মতো আরো অনেকে তো অজ্ঞাতবাসে রয়েছেন। আমাদের সাংগঠনিক নেটওয়ার্কটি সচল রয়েছে, ছাত্রলীগের কর্মী যারা রয়েছে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে, আমরাও সাংগঠনিকভাবে নানাভাবে, আপনি জানেন যে যখন দমন পীড়ন থাকে আমাদের অবশ্যই কিছু কৌশলের গ্রহণ করতে হয়, সেই কৌশলগুলো গ্রহণ করেই দেশের অভ্যন্তরে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে, নিজেদের মধ্যে নেটওয়ার্কিংটি করে তোলা। তারা যখন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, বিভিন্ন যারা বেসরকারি পেটোয়া বাহিনী তারা যে গড়ে তুলেছে সেটিকে যখন লেলিয়ে দিচ্ছে, আমরা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো, জনগণের সঙ্গে যোগাযোগ করা, মিথস্ক্রিয়া করা, কর্মসূচি গ্রহণ করা, সেটি বাস্তবায়ন করা, ক্যাম্পেইন করা, সেই কাজগুলোই কিন্তু আমরা অব্যাহত রেখেছি। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে 32 নম্বর ধানমন্ডির বাড়িটা যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন সেখানে ইউনূসের তরফ থেকে বলা হয়েছিল যে সেখানেও নাকি ছাত্র সমাজই সেই আন্দোলনটা করেছিলেন, এই ঘটনাগুলোর সঙ্গে তারাই নাকি সম্পৃক্ত ছিলেন। আপনি সেটা বিশ্বাস করেন? এটি তো বাংলাদেশের জনগণ কেউই বিশ্বাস করে না, এটি বিশ্বাস করার কোনো সুযোগও নেই, কারণ এটি সরকার যেটি চেয়েছে, অবৈধ সরকার যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে। ধানমন্ডি 32 নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের আতুর ঘর,
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঠিকানা হচ্ছে এই ধানমন্ডি 32 নম্বর। এটি হঠাৎ করে কেউ এসে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেটি নয়, সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে, সরকারের নির্দেশনা এবং পরিচালনায় এবং সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা কিন্তু আগে থেকে এটি ঘোষণা করেছে, পরিকল্পনা করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যেন কোনো ভূমিকা পালন না করে সেটি তারা নিশ্চিত করেছে। এবং এটি ছাত্র জনতার সঙ্গে এটি কোনো সম্পর্ক নেই, এটি যারা বিভিন্ন তাদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছে এবং বিভিন্ন স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছে তাদেরকেই সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ সরকারি একটি প্রকল্প বলে আমরা মনে করি। ডাভোসে বসে মোহাম্মদ ইউনূস বলছেন, একটা ছেলের কথা বর্ণনা করেছেন, নিশ্চয়ই আপনি সেটা শুনেছেন, যে একজন সাহসী সে বলছে তার মাকে যে আমি যদি না ফিরে চিন্তা করুন আমার বন্ধুরা রইল, তারা যথেষ্ট সাহসী। যে ছাত্রের বর্ণনা মোহাম্মদ ইউনূস দিয়েছেন এবং তারপরে সেই ছাত্রটা ফেরেনি, তার চোখে জল এসেছে, মানে ছাত্র সমাজের কথা তিনি ভাবছেন, এটা তিনি বিশ্ব মঞ্চে বলে এসেছেন। তাহলে আপনারা এটাকে গোটা বিশ্বের কাছে কিভাবে প্রতিষ্ঠা করবেন? মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিভাবে ক্যাম্পেইনটা গড়ে তুলবেন? দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস এই গোটা পৃথিবী ব্যাপী এই তার যে মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্র তার নিজের ভাষায় সেটি তিনি বিলি করে বেড়াচ্ছেন, আর বাংলাদেশের বাচ্চাদেরকে কিন্তু তিনি বই দিতে পারছেন না। আজকে তিনি কথায় কথায় এটা করবেন সেটা করবেন, তরুণদেরকে অগ্রগতি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, আর বাংলাদেশের তরুণেরা কিন্তু চাকরি পাচ্ছে না। বাংলাদেশের নারীরা কিন্তু ফুটবল খেলার সুযোগটুকুও পর্যন্ত পাচ্ছেন না। বই মেলায় কি বই প্রকাশিত হবে না প্রকাশিত হবে সেটি নির্ধারণ করে দেওয়া হচ্ছে। বসন্ত উৎসব করবে কি করবে না সেটি আজকে কিন্তু একটা মৌলবাদী খপ্পরের মধ্যে পড়ে রয়েছে। এবং এই রাষ্ট্র ক্ষমতা যে দখল তিনি করেছেন এটি তো জনগণ কোনো ম্যান্ডেট দেয়নি। আজকে পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে জনগণ কোনো ভোট দেয়নি, জনগণ কোনো রায় দেয়নি, আপনি নিজেই নিজেকে সরকার হিসেবে ঘোষণা করলেন। তো এটি আপনি ষড়যন্ত্র, আপনি সাময়িকভাবে বিজয়ী হতে পারেন, এটি স্থায়ী কোনো বিজয় নয়। এবং একই সঙ্গে আপনি দেখুন যে আজকে এই ক্ষমতা জবরদখল করার পরে বাংলাদেশের কি বাস্তবতা তৈরি হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে। বাংলাদেশে যারা বিশেষ করে যারা মৌলবাদী কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত হচ্ছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শেল্টার দেওয়া হচ্ছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাদের বিস্তৃতি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। এবং রাষ্ট্র আপনি একটি গণপ্রজাতন্ত্রী দেশের স্বঘোষিত কর্ণধার হিসেবে থাকছেন এবং সেটিকে আপনি ব্যবহার করছেন ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য। সে কারণেই কিন্তু আমরা দেখি যে গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা কর মওকুফ করে দেওয়া হচ্ছে, কর মুক্তির আওতায় নিয়ে আসা হচ্ছে, নিজের সমস্ত মামলা খালাস করে দেওয়া হচ্ছে, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যারা আসামি তাদেরকে মুক্তি করে দেওয়া হচ্ছে, বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটি সম্পূর্ণ তার নিজের সম্পত্তি বাড়ানো এবং যে গং নিয়ে তিনি ক্ষমতা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে সুযোগ সুবিধা করে দেয় তার মূল লক্ষ্য বলে আমরা মনে করি। রাত পোহালেই তো 21শে ফেব্রুয়ারি আপনাদের ভাষা আন্দোলনের সেই শহীদ দিবস, রফিক বরকত যারা প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে, সেই অনুষ্ঠানও তো পালন করতে দেওয়া হবে না বলে বলছে ইউনূস প্রশাসন। আপনারা তো ছাত্র নেতা, ছাত্র তারাই তো দেশের ভবিষ্যৎ, কিভাবে এই বিষয়টাকে আপনারা আটকাবেন? কোনো পরিকল্পনা হয়েছে কি আপনাদের? সেটি তো করছেই তারা। আমাদের বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের স্মারক যেসব রয়েছে কিংবা বাংলাদেশের ঐতিহ্যবাহী যেসব উৎসব রয়েছে, বাঙালি জনগণের যে নিজস্ব লাইফ স্টাইল রয়েছে সেটিকে কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছে। একটি ধর্মীয় মোড়কে বাংলাদেশের জনগণের জীবনযাত্রা নিশ্চিত করার জন্য একটি রাষ্ট্রীয় প্রকল্প তারা জারি রেখেছে।